ফেব্রুয়ারিতে আমাদের ফ্রেন্ডলি সরকারি ক্ষমতায় আসতেছে ইনশাল্লাহ। সান্দাবাজ, ধান্দাবাজ, লুটেরা, ইন্ডিয়ার নব্য লেসপেন্সারেরা ক্ষমতায় আসবে না। আমি যে এপিসোডের পরে ইনকিলাব বলি, ওইটা কিন্তু শুধু স্লোগান না। ইনকিলাব মানে বদল, ইনকিলাব মানে বিপ্লব, ইনকিলাব মানে ভেঙ্গা সুইরা নতুন ভাবে গড়ে তোলা, ইনকিলাব মানে দেশ এবং জাতির জন্য অপরিহার্য হইয়া ওঠা। ইনকিলাব জিন্দাবাদ। এখন আপনি বলেন যে ফ্যামিলি কার্ড দিব, কিন্তু সেই ফ্যামিলি কার্ড কিসের বিনিময়ে দিবেন, কতখানি জুলুম করে দিবেন এবং তার বিনিময়ে কি কি নিবেন, সেইটা তো আপনারা মুখ খুলে বলতে পারেন না। যেই দলের নেতা বাংলাদেশে নিজের মাতৃভূমিতে পা রাখবে কিনা সেটা সিদ্ধান্ত একা নিতে পারে না, সেই নেতার নেতৃত্বে নতুন বাংলাদেশের 18 কোটি মানুষ ফ্যামিলি কার্ড নিয়ে শান্তিতে থাকবে, এটা বাংলাদেশের কোনো পাগলও বিশ্বাস করে না। একটি গোপন বিষয় আমাদের সামনে উঠে এসেছে, যে বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। সেটা হচ্ছে ক্রিকেটার তামিম ইকবাল। ইনি কি বাংলাদেশের নাগরিক? দেশে ফিরে জাতীয় নির্বাচনের আগে বিরাট ভুল করলেন তারেক রহমান। এটা ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে খচিত থাকবে এবং তারেক রহমানকে নিয়ে তার মৃত্যুর পর যে স্টাডি করা হবে, তখন এটা একটা ব্ল্যাক স্পট হিসেবে তার নামের পিছনে থেকে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি আপডেট নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছেন, তাদেরকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে না টেনে একদম বিস্তারিতভাবে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওর শুরুতেই কয়েকটি দেশের ইস্যু নিয়ে, রাজনৈতিক ইস্যু নিয়ে কয়েকটি ভিডিওর মূল অংশগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আজকের টপিকটা বা আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় হতে চলেছে। তাই সকলকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন একটি লাইক দিয়ে মূল আলোচনার বিষয়বস্তুগুলোর ভিডিওগুলো দেখে আসি। বিগত কিছুদিনের মধ্যে আমরা 5টা ছাত্র সংসদ নির্বাচন সচক্ষে দেখতে পেরেছি এবং 5টা নির্বাচনের ফলাফল যেভাবে এসেছে, তারপরে ওই বড় দল বিএনপির নেতৃবৃন্দ বলতে চায় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নাকি জাতীয় সংসদ নির্বাচনে পড়বে না। আমার কেন জানি মনে হচ্ছে আর কিছুদিন পর জাতীয় সংসদ নির্বাচন, ফেব্রুয়ারির 12 তারিখের পরে ওই বিএনপি নেতাদেরকে বলতে হবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আগামী স্থানীয় সরকার নির্বাচনে পড়বে না, এবং স্থানীয় সরকার নির্বাচনের পর তাদেরকে বলতে হবে যে স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল আগামী ছাত্র সংসদ নির্বাচনে পড়বে না। এটা একটা তাল, যেই তালে আমরা এক সময় শুনতাম হচ্ছে ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন। তো এই নির্বাচন ওই নির্বাচনে ফলাফল পড়বে কি পড়বে না সেটা দেখার জন্য খুব বেশি সময় বাকি নাই। আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ছাত্র জনতা, শ্রমিক, মজদুর সবাই এক হয়েছে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখে সর্বপ্রথম গণভোটে হাঁ জয়যুক্ত হবে। তারপরে পরিবর্তনের জন্য 11টি রাজনৈতিক দল এক হয়েছে, তার পক্ষেই পরিবর্তনের রায় আসবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বাংলার জনগণ এখন আগের মতো তাদেরকে যা বুঝাবেন তাই বুঝবে, সেই দিন শেষ হয়ে গেছে। ওই মিডিয়াকে কন্ট্রোল করে ভারতীয় আধিপত্যবাদের প্রচারণার জন্য যেই বাংলাদেশ গড়ার পরিকল্পনা করা হয়েছিল, সেই বাংলাদেশ এখন আর নাই। এখন আপনি আগের মতো করে আর বলতে পারবেন না যে 10 টাকা কেজিতে চাল খাওয়াবো। এখন আপনি বলেন যে ফ্যামিলি কার্ড দিব, কিন্তু সেই ফ্যামিলি কার্ড কিসের বিনিময়ে দিবেন, কতখানি জুলুম করে দিবেন এবং তার বিনিময়ে কি কি নিবেন, সেইটা তো আপনারা মুখ খুলে বলতে পারেন না। যেই দলের নেতা বাংলাদেশে নিজের মাতৃভূমিতে পা রাখবে কিনা সেটা সিদ্ধান্ত একা নিতে পারে না, সেই নেতার নেতৃত্বে নতুন বাংলাদেশের 18 কোটি মানুষ ফ্যামিলি কার্ড নিয়ে শান্তিতে থাকবে, এটা বাংলাদেশের কোনো পাগলও বিশ্বাস করে না। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, ওনারা বলতে চায় আই হ্যাভ আ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। ওনারা বলতে চায় উই হ্যাভ আ প্ল্যান, আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা বলতে চাই সর্বোত্তম পরিকল্পনাকারী মহান রাব্বুল আলামিন আল্লাহ, কোনো নেতা নয়, কোনো মানুষ নয়। অতএব আমাদের কোনো পরিকল্পনা নাই, আমাদের যেটা আছে সেটার নাম হচ্ছে প্রচেষ্টা। পরিকল্পনা সর্বোত্তম করবেন মহান রাব্বুল আলামিন আল্লাহ, আমরা প্রচেষ্টা করব। সেই প্রচেষ্টা হচ্ছে আগামীর বাংলাদেশে কোনো ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন থাকবে না। আগামীর বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার হতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশে নতুন করে জালিমের জন্ম হতে দেওয়া হবে না। এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা, এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। কবুল করার মালিক আল্লাহ। আই হ্যাভ আ প্ল্যান,
বলার পর সেই প্ল্যান কি সেটাকেও তারা গুপ্ত রাখবে। দেশে আসার জন্য কোথায় মুচলেকা দিতে হয়, কার অনুমতি নিয়ে দেশে পা রাখতে হয়, সেটাও তারা গোপন এবং গুপ্ত রাখবেন। এবং ফ্যামিলি কার্ডের নাম দিয়ে মনে করবেন ফেব্রুয়ারি মাসের 12 তারিখে তাদের জয় জয়কার হবে। তাহলে আমি স্মরণ করিয়ে দিতে চাই, এরকম স্বপ্ন দেখলে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে পালিয়েছে, একইভাবে ভারতের সামনে মাথা নত করা নতুন জালেম নতুন বিএনপিকেও পালাতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, চারপাশের পরিবেশে লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু একই সাথে সাথে আমরা হতাশ নই। আমরা হতাশ নই কারণ হচ্ছে 24 পরবর্তী বাংলাদেশ, নতুন ছাত্র জনতা শ্রমিক সম্প্রদায় এখন সচেতন। এই যে আমাদের সামনের কাতারে যারা বসে রয়েছেন মঞ্চে, আমি বিশ্বাস করি যদি প্রয়োজন হয় তাহলে আজকের ছাত্রনেত্রী লামিয়া সেদিন খালেদা জিয়া রূপান্তর হবে। আমি বিশ্বাস করি আজকের এই মঞ্চে বসা যেই সাদ্দাম আমার ভাই বসে আছে, উনি সেই দিন আল্লামা সাইদির রূপ ধারণ করবেন। আমি বিশ্বাস করি এই মঞ্চে যে মারজান বসে আছে, সেই মারজান সেদিন মৌলানা ভাসানীর রূপ ধারণ করবেন। আমি বিশ্বাস করি আজকের ফারুকী সেদিন শফিল আলম প্রধানের রূপ ধারণ করবেন। অতএব হতাশ হওয়ার কিছু নাই। আমাদের একটি নতুন প্রজন্ম এসেছে যারা আবু সাইদের মতো দুহাত প্রসারিত করে বুক দিয়ে দিতে পারে রক্ত দেওয়ার জন্য। আমরা এমন একটি প্রজন্ম পেয়েছি যেই প্রজন্মে হাদির মতো সন্তানরা জন্ম নেয়, মাথা উঁচু করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। অতএব আমাদের হারানোর কিছু নাই, আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ। আমি সেই দিনের স্বপ্ন দেখতে চাই, আমি সেই দিনের বাস্তবতাকে উপলব্ধি করতে চাই এবং আপনাদেরকে অনুরোধ জানাতে চাই, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাইয়ে যেভাবে আপনারা রাজপথে ছিলেন একইভাবে সামনেও রাজপথে থাকতে হবে, কারণ যুদ্ধটা এখনো শেষ হয় নাই। একটি গোপন বিষয় আমাদের সামনে উঠে এসেছে, যে বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। সেটা হচ্ছে ক্রিকেটার তামিম ইকবাল। ইনি কি বাংলাদেশের নাগরিক নাকি ভারতের নাগরিক? সেখানে অনেকেই এরকম মন্তব্য করছে যে না, তিনি বাংলাদেশের নাগরিক নয়, তিনি ভারতের নাগরিক, ভারতের বাসিন্দা। তামিম ইকবালকে ঘিরে হঠাৎ করে এরকম আলোচনা কেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল? আপনারা জানেন বাংলাদেশের মানুষ কিন্তু প্রচণ্ড ক্রিকেট ভক্ত। বিশেষ করে এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে ক্রিকেট প্রেমী, ক্রিকেট আমোদী হচ্ছে বাংলাদেশিরা। ক্রিকেটের যে কোনো ইস্যু এলে বাংলাদেশের মানুষ সেখানে প্রচণ্ডভাবে ইনভলভ হয়ে পড়ে। তেমনি একটা ঘটনা সম্প্রতি ঘটেছে। আমি ভেবেছিলাম এই বিষয়টি নিয়ে কথা বলবো না, আমার ইচ্ছা ছিল না, অনেকেই বলেছে, কিন্তু এই সম্প্রতি তামিম ইকবালের একটি কথাকে কেন্দ্র করে আবার নতুন করে যে শোরগোল শুরু হয়েছে, সুতরাং এই বিষয়ে কিছু কথা বলতে আমাকে যেন ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে। তামিম ইকবাল একটা বক্তব্যে, এক জায়গায় বক্তব্যে তিনি বলেছেন বিসিবি হচ্ছে স্বাধীন সত্তা, এটা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কেন তারা রাষ্ট্রের সিদ্ধান্ত মেনে নিল? রাষ্ট্র এখানে খেলোয়াড়দের চিন্তা না করে তারা রাজনীতি করলো। মুস্তাফিজুর রহমানের এই বিষয়টা কি অন্যভাবে সমাধান করা যেত না? তামিম ইকবালের এই কথা রাষ্ট্রদ্রোহিতার শামিল কিনা, এবং এই রাষ্ট্র তামিম ইকবালের কানের উপরে দুটো থাপ্পড় দেবে কিনা, সেই বিষয়ে আমি পরে আসছি। তার আগে এই বিষয়টি আসলে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে কি বিসিবি ইন্ডিপেন্ডেন্ট, রাষ্ট্রের সার্বভৌমত্বের চেয়ে ইন্ডিপেন্ডেন্ট সার্বভৌমত্বের প্রশ্নে? বা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান, বাংলাদেশের ভিতরে কোনো প্রতিষ্ঠান কি বাংলাদেশের সার্বভৌমত্বের চেয়ে ইন্ডিপেন্ডেন্ট? রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যখন কোনো ব্যাপার ঘটবে এবং রাষ্ট্র যখন মনে করবে যে এটি তার সার্বভৌমত্বের জন্য হুমকি, তখন সে তার সমস্ত প্রতিষ্ঠানের উপরে, তার সবার উপরে তার ইন্ডিপেন্ডেন্ট, এবং তিনি সবাইকেই সেখানে খবরদারি করাতে পারবেন এবং রাষ্ট্র চাইলে কাউকে বাদ দিতে পারবেন, কাউকে গ্রহণ করতে পারবেন। সেটি ভালো কি মন্দ সেটা পরের ব্যাপার, ওই আলাপ পরে, অন্য ইস্যু। কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে রাষ্ট্র সবাইকে নিয়ন্ত্রণ করবে এবং সবাই রাষ্ট্রের নিয়ন্ত্রিত। তাহলে প্রথম কথা, তামিম ইকবাল যে বক্তব্য দিলেন যে বিসিবি ইন্ডিপেন্ডেন্ট, এটা একেবারে বোগাস কথা এবং ফালতু কথা বলেছে, একবারে মূর্খের মতো কথা বলেছে। তামিম ইকবাল যে বিষয়টা জানে না সেই বিষয়ে তার কথা বলাই উচিত হয় নাই।
এই কথা বলে সে মূলত বিসিবিকে রাষ্ট্রের উপরে দাঁড় করিয়েছে। বিসিবিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বা তিনি মনে করেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পূর্ণ আলাদা একটা রাষ্ট্র, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র। সুতরাং এইটা অবশ্যই দেশদ্রোহিতার শামিল। এখন তামিম ইকবালকে এই বিষয়ে কথা কেন বলতে হলো? যখন মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্ডার দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে 9 কোটি টাকা দিয়ে, কিন্তু তারা কিনে নিয়ে গেছে চুক্তিবদ্ধ হয়ে, তাহলে চুক্তিতে প্রথমেই কিন্তু সে চুক্তির খেলাপ করলো। এরকম অনেকবার করেছে, সামনে আরো করছে, নিয়মিতই করছে তারা। তো মুস্তাফিজুর রহমানের মতো একজন ক্রিকেটার, যে মুস্তাফিজুর রহমান কি তামিম ইকবাল মুস্তাফিজুর রহমানের পায়ের কাছেও না, সুতরাং সেই মুস্তাফিজুর রহমানকে যখন এইভাবে কলকাতা অপমান করলো, ভারত এইভাবে অপমান করলো, তখন তামিম ইকবাল কোথায় ছিল? তামিম ইকবালের মুখ দিয়ে কোনো কথা বের হয়েছে? বের হয় নাই তো। কারণ সে তো এখানে বলবে না, সে তো ওইখানে মানে স্বার্থপর, একেবারে সেলফিশ যেটাকে বলে, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সে ওখানে কোনো কথা বলে নাই। এটা যদি ভারতের ক্ষেত্রে এরকম হতো, ভারত কি করতো? ভারতের কোনো ক্রিকেটার কি চুপ করে থাকতো? না, কেউ থাকতো না, সবাই উঠে পড়ে লাগতো। এবার বিসিবির একজন পরিচালক নাজমুল হাসান, তিনি তামিম ইকবালের এই বক্তব্যকে দালাল বললেন, ভারতের দালাল বললেন। আমি তো মনে করি এটা কম বলা হয়েছে। নাজমুল হাসানকে আরো বেশি কিছু বলা দরকার ছিল, কিন্তু তিনি কম বলেছেন। আচ্ছা, এইটা বলার পরে এইবার ক্রিকেটের আরো যে কোয়াব, যে ক্রিকেটের সংগঠন, তারা, তারপরে ওই যে তাইজুল ইসলাম, ওই তাসকিন আহমেদ, এইগুলো কি করেছে? তামিম ইকবালের পক্ষ নিয়ে তারা মানে এদের উপরে নাজমুল হাসানকে ক্ষমা চাইতে বলছে। নাজমুল হাসান ক্ষমা চাইবে মানে প্রত্যেককে, বাংলাদেশের জনগণের ঠেলা তো বোঝো নাই, একেবারে ঠেলা যখন দেবে তখন একেবারে ভিতর দিয়ে দেবে। ক্ষমা চাইবে, তোমরা তামিম ইকবালের পক্ষ অবলম্বন করে যে অন্যায় অপরাধ করেছো, বাংলাদেশের জনগণ যদি রাস্তায় নেমে আসে তাহলে একেবারে হান্দায় দেবে। ক্ষমা চাক, তামিম ইকবাল যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের জন্য তামিম ইকবালকে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, করজোরে রাষ্ট্রের কাছে মাপ চাইতে হবে, নাহলে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেবে। হঠাৎ করে তোমাদের একেবারে ইগো চেতে গেছে না? ক্রিকেটের স্বার্থপর সবগুলো, এই স্বার্থপর গুলো টাকার কাছে, টাকার লোভে, অর্থের লোভে তার খেলাটাকে বাংলাদেশের উপরে মর্যাদা দিচ্ছে। আমার সার্বভৌমত্বের কাছে যেখানে হুমকি হয়ে দাঁড়িয়েছে, তুমি সেখানে আসছো, তোমার খেলা দেখতে আসছো না? কি মানে মজা করে যে ভারতের সাথে অন্যভাবে এটা মিট করা যেত, কেন ভারতের পায়ের কাছে গিয়ে বসে থাকবে তোমার টাকা ইনকাম করে দেওয়ার জন্য? মুস্তাফিজুর রহমানের বিষয়ে একটাও মুখ খোলে নেই, কেউ মুখ খোলে নেই। এত বড় বেঈমান এইগুলো, এই বেঈমানগুলো জুয়া খেলেছে। ওই যে সাকিব আল হাসান একটা খেলার নামে জুয়া খেলেছে, হ্যাঁ, এইগুলো ওই যে তাসকিন, এগুলো তাসকিন কেউ বিশ্বকাপে কি করেছিল মনে নেই? এগুলো আমাদের বিশ্বকাপে ভারত হেরে যাচ্ছে, এই অবস্থায় তাসকিন থাকলে পরে হারা নিশ্চিত, তখন তাসকিনকে আনফিট ঘোষণা করেছিল। এগুলো আমরা ভুলে গেছি? আমরা কি ভুলে গেছি ওই যে ওই সময়ের কথা? 2014 সালে সম্ভবত বিশ্বকাপে, তখন আহম মোস্তফা কামাল, লোটাস কামাল আইসিসির সভাপতি, আর আইসিসির সভাপতিকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি কে তুলে দিয়েছিল? ভারতের, ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম, আপনারা নামটা আমার কমেন্টস বক্সে দিয়ে দিয়েন। এইভাবে অপমান করার পরেও তোমাদের গায়ে লাগে না? তোমাদের এখন গায়ে লেগেছে যে ভারতের সাথে ক্রিকেটের বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না ভারতে, এইটা তোমাদের গায়ে লেগেছে। এইগুলোকেই বলে দালাল। দালাল চিনবেন কিভাবে আপনারা? এই যে এইভাবে চিনবেন। দেশদ্রোহী কিভাবে চিনবেন আপনারা? দেশের শত্রু কিভাবে চিনবেন? এইভাবে চিনবেন। মূল আলোচনার বিষয়বস্তুগুলোর ভিডিওগুলো দেখে আসি। প্রিয় দর্শক, ভিডিওগুলোর মূল আলোচনাগুলো শুনলেন, জানলেন, বুঝলেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এরকম সব দুর্দান্ত টপ আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।